অবশেষে প্রত্যাহার হচ্ছে খুচরা ব্যবসায়ীদের ভ্যাট। করমুক্ত ব্যক্তি আয়ের সীমা হচ্ছে ৪ লাখ টাকা। এনবিআর সংস্কারে ১,০০০ কোটি টাকার অর্ধেকই পরামর্শক ফি। প্রকল্প উদ্বোধনের দিনই সংশোধনের উদ্যোগ। জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ। দ্রুত সংকট নিরসনের আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। 2026-27 অর্থ বছরে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের উপর প্যাকেজ ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বাজেট প্রস্তাব থেকে সরে আসছে সরকার। এরই মধ্যে চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হচ্ছে ৪ লাখ টাকা। প্রত্যাহার হচ্ছে খুচরা ব্যবসায়ীদের উপর 0.20% অগ্রিম কর। এনবিআর কর্মকর্তারা জানান, জমি ডেভেলপমেন্ট প্রকল্পগুলোতে জমির মালিকদের 15% ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে 5% হতে পারে। বাতিল হতে পারে নতুন ব্যাংক অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক টিআইএন এর প্রস্তাব। থাকছে না খুচরা ব্যবসায় ভ্যাট আরোপের সিদ্ধান্ত। ভ্যাটের আওতা বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবায়নের জন্য যে প্রস্তুতি দরকার তা শেষ না হওয়ায় এসব সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এনবিআর সংস্কারে ১,০০০ কোটি টাকার প্রকল্পের ৪০০ কোটি পরামর্শক ফি। তাই অটোমেশন প্রকল্পের উদ্বোধনের দিনই নেওয়া হয়েছে সংশোধনের উদ্যোগ। বিশ্বব্যাংকের সহায়তায় ৫ বছর মেয়াদী সিটা প্রকল্পের আওতায় আনা হবে বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি ও বিপিপিএ, যার মোট ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি। রাজস্ব আয়ের বড় দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর। চলতি বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে বেড়েছে আরও প্রায় 23%। এই লক্ষ্য অর্জনে কর ফাঁকি রোধ, করজাল সম্প্রসারণ সহ ডিজিটাল কর ব্যবস্থাপনার পরামর্শ দীর্ঘদিনের। রোববার উদ্বোধন করা হয় সিটা প্রকল্প। বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্পটির আওতায় এনবিআর, বিবিএস, পরিকল্পনা বিভাগ, সিএজি ও বিপিপিএ এই 5 প্রতিষ্ঠানের কার্যক্রমে আনা হবে অটোমেশনের আওতায়। 5 বছর মেয়াদী এই প্রকল্পের ব্যয় হবে ৩,০৪৩ কোটি টাকা। এনবিআরকে অটোমেশনের আওতায় আনতে বরাদ্দ থাকছে ১,০০৯ কোটি টাকার বেশি। এর মধ্যে পরামর্শক বিল ৪০০ কোটি টাকা। তবে এ নিয়ে পরিকল্পনা সচিবের মত, তাড়াহুড়ো করতে ব্যয় বেশি ধরা হয়েছে। আর ডিজিটালাইজেশন হলে নিয়ম মাফিক করদাতাদের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। Through the improvement of public investment management system, we consider a future where project preparation, appraisal, monitoring and reporting processes become more integrated. This is a dream project for National Board of Revenue. And with this element, what we call SDRM, strengthening domestic revenue mobilization, বাজেটকে সফল করতে এনবিআরকে অটোমেশন করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অটোমেশনের উপর নির্ভর করছে সরকারের সাফল্য। অভ্যন্তরীণ আয় বাড়ানোর উপরে সরকারের বাজেট প্রস্তাবনায় যে জোর দেওয়া হয়েছে তার অন্যতম নির্ভরতা কিন্তু এই প্রজেক্ট, যেটা মধ্য দিয়ে আমরা একটা অটোমেশনে পৌঁছাতে পারবো। আগামী অর্থ বছরে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আশ্বাস দিয়েছেন দ্রুত এই সংকট নিরসনের। অন্যদিকে ব্যবসার নিয়মনীতি আরও সহজ করার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। দেশের অর্থনীতিতে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান প্রায় 30%। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের ১,১৭,০০,০০০ শিল্প প্রতিষ্ঠানের ভেতর ৯৯% এই খাতের, যেখানে কর্মরত আছে প্রায় ৩ কোটিরও বেশি মানুষ। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও সময়ের সাথে এই শিল্প এগোতে পারেনি।
আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, নানান নিয়ম নীতির জটিলতায় আটকে আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতার বিনিয়োগ করি, যদি আমরা নারী ও তরুণদের জন্য সমান সুযোগ নিশ্চিত করি, তবে বাংলাদেশ শুধু উন্নয়নশীল দেশ হিসেবেই নয়, বরং অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা উন্নয়নে একটি বৈশ্বিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। Strengthening entrepreneurship and enterprise development. Through globally recognized methodologies and tools, the ILO supports aspiring and existing entrepreneurs in building small businesses. সম্ভাবনার পরও এই শিল্পের প্রধান বাধা জ্বালানি সরবরাহ। তাই সংকট সমাধান করে জ্বালানি সাশ্রয়ী শিল্প বিকাশে সরকারের অগ্রাধিকারের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বলেন, শিল্পের বিকাশে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে কম জ্বালানি ইন্টেন্সিভ শিল্পের দিকে বেশি বেশি যাওয়া, আর যেগুলি ইতিমধ্যে স্থাপিত মিল ফ্যাক্টরি সেগুলির প্রোডাক্টিভ ক্যাপাসিটি পুরোপুরি ইউটিলাইজ করার জন্য, দ্রুত এই গ্যাস সংকটের সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত যে কোনো সেবা নিশ্চিতে দ্রুত ওয়ান স্টপ সার্ভিস চালুর কথাও জানানো হয়। যে এখানে কোনো মুনাফা নয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। বাজেট যায়, বাজেট আসে, বাড়ে অর্থের পরিমাণ, কিন্তু বদলায় না এসএমই খাতের উদ্যোক্তাদের ভাগ্য। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও নেই সঠিক মূল্যায়ন। এমনকি গত বছরে যে নীতি সহায়তা দেয়া হয় তার সুফলও পৌঁছয়নি সকল উদ্যোক্তার মাঝে। প্রিয়তি খানের রিপোর্ট। শৈশবে উপহার হিসেবে পাওয়া যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির মিনিয়েচার বদলে দিয়েছে সাফায়েত কাদিরের জীবন। ছোট্ট সেই স্মারক তাকে ভাবতে শিখিয়েছে এটি শুধুমাত্র একটি স্মৃতিচিহ্নই নয়, বরং দেশের পরিচয়কে তুলে ধরবার অনুষঙ্গও বটে। সেখান থেকেই বীজ বপন স্বপ্নের, যার বাস্তব রূপ আজ হাতবাক্স। অনলাইন কিংবা অফলাইনে দেশে তার মতন ব্যবসা করছেন অন্তত ৮০ লাখ উদ্যোক্তা, যারা বড় ভূমিকা রাখছেন মোট দেশজ উৎপাদন জিডিপিতে। এসএমই এমন একটা খাত যেটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, এদেরকে যদি ভাবে স্কিল ডেভেলপ বা আদার ফিন্যান্সিং সাপোর্টগুলো দেওয়া যায়, সেখানে এসএমইটা একটা বড় বাংলাদেশের জিডিপির অর্থায়ন বলেন বা কন্ট্রিবিউশন বলেন একটা বিগ প্লেয়ার হতে পারে। ২০২৫-২৬ অর্থ বছরে ১,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য। তবে বিসিক, এসএমই ফাউন্ডেশন কিংবা মন্ত্রণালয়ের মাধ্যমে যে সুবিধা মিলেছে তা নিয়ে আছে অসন্তোষ। অভিযোগ আছে নিধি সহায়তা পুরোপুরি না পাবারও। খুবই নগণ্য আমরা সাপ্লাই দিতে পারি, অর্থাৎ লোন দিতে পারি তাদেরকে। যদি এটা মনে করেন আরও বেশি ফান্ড দেওয়া যায়, যেমন এবার ২০০ কোটি টাকা দিয়েছে, ২,০০০ কোটি টাকা দিয়েছে, এর মধ্যে হয়তো ১,০০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনের জন্য বরাদ্দ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব উদ্যোক্তাদের এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলো সলভ করার। বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০,০০০ কোটি টাকা স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। নতুন করে ইটকল, বিআইএফএফএল এবং এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য আরও ২,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের। রয়েছে ২৫ লাখের বেশি কর্মসংস্থানের লক্ষ্য। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৮০% এসএমই খাতের ওপর নির্ভরশীল। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা। পিভিসি রেজিন ও পিইটি রেজিনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। তবে উদ্যোক্তারা বলছেন দেশে এই দুই কাঁচামালের পর্যাপ্ত উৎপাদন না থাকায় আমদানির উপরই নির্ভর করতে হয়। শুল্ক বাড়লে উৎপাদন খরচ বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার উপরই পড়বে। দেলোয়ার দোলনের প্রতিবেদন। প্লাস্টিক ও রাবারের নানা পণ্য তৈরির কাঁচামাল পিভিসি রেজিন, আর পানির বোতল, খাবারের প্যাকেট ও সিনথেটিক ফাইবার তৈরি হয় পিইটি রেজিন দিয়ে। দেশে এই কাঁচামালের চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। প্রস্তাবিত বাজেটে পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ৫ থেকে বেড়ে হবে ১০%। খাত সংশ্লিষ্টরা বলছেন এতে উৎপাদন খরচ বাড়তে পারে পণ্যের দামও। নির্মাণ শিল্প অলরেডি চাপের মধ্যে আছে এবং এই প্রোডাক্টটার দাম বেড়ে গেলে অবশ্যই নির্মাণ শিল্পেও চাপের সৃষ্টি হবে
এবং এর ডিমান্ড আরও কমবে। 5% থেকে 10%-এ গেছে, বাট এইটার ইম্প্যাক্টটা হয়ে যাচ্ছে আমাদের জন্য প্রায় 20%, 19% দেশে বছরে প্রায় 5 লাখ টন পিভিসি রেজিন এবং 8.5 লাখ টন পিইটি রেজিনের চাহিদা রয়েছে, কিন্তু দেশে উৎপাদন করা হয় খুবই কম। ফলে মোট চাহিদার প্রায় 70%ই পূরণ করতে হয় আমদানির মাধ্যমে। খাত সংশ্লিষ্টরা বলছেন, মোট চাহিদার 27% সরবরাহ করার সক্ষমতা রয়েছে দেশীয় প্রতিষ্ঠানের। এই ইন্ডাস্ট্রিটার এক্সপোর্ট potential is extremely high. এটা কিন্তু গার্মেন্টসের ভ্যালু অ্যাডিশনের থেকে মাচ হায়ার। যারা কিনা আন্তর্জাতিকভাবে সৌদি বা মিডল ইস্টার্ন যে ম্যানুফ্যাকচারার কখনোই তাদের দামে ম্যাচ করাতে পারবে না। অতএব আমাদের দেশীয় শিল্প এই র মেটেরিয়ালটা দেশ থেকে কিনলে সবসময় আন্তর্জাতিক প্রাইসের থেকে বেশি দামে কিনতে হবে। দেশে পিভিসি ও পিইটি রেজিন দুটি উৎপাদন করে মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান মেঘনা পিভিসি লিমিটেড। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সাথেই থাকুন।